শুরু করেছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজকের আলোচনা বিশেষ সমসাময়িক প্রেক্ষাপট এবং আজকের আলোচনা আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য, বাংলা জাতীয় দল বিএনপির সম্মানিত সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা নীলুফার চৌধুরী মুনি রয়েছেন আমাদের সাথে রয়েছেন আরেকজন সাবেক সংসদ সদস্য ও অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে সমসাময়িক প্রেক্ষাপট বলতে অনেকগুলি বিষয়ে আসলে আজকে দিনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে প্রধানত নির্বাচন নিয়ে একটা কথা হচ্ছে। আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তৌহিদ হোসেন সাহেব বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের কাজ, শীঘ্রই একটা নির্বাচনের রোডম্যাপ আসবে। আমি নীলুফা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। নির্বাচনের টানাপোড়েন কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম এবং আমরা দেখেছি যে জামাত এবং বিএনপির মধ্যেও কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের কথা আহ্বান করেছিল। জামাত প্রথম দিকে বলেছিল যে কিছুটা সময় দেওয়া যেতে পারে, যদিও গত কয়েকদিন থেকে তারা নির্বাচনের তাগিদ দিচ্ছে। তো সে পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন চলতি বছরের ডিসেম্বর অথবা পরবর্তী বছরের জানুয়ারির দিকে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন, যদি সব ঠিক থাকে। এর আগে সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন। ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছেন এবছরের শেষ নাগাদ নির্বাচন। আজকে যেটি প্রথমে বলছিলাম যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকারের কাজ, শীঘ্রই একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে। নির্বাচন নিয়ে টানাপোড়েন কি চলছে নাকি এখনো নির্বাচনের রোডম্যাপ আসলে সত্যি আমরা দেখতে পাবো? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, লজিকে একটা কথা বলতো যে ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন। আমরা যত কথা রাজনৈতিক দলদের বলার কথা তার চেয়ে বেশি তারাই বলছে, তারাই তাদের নিজের সমালোচনা তারা করছে। কেউ যদি বলছে যে এই টাইমে হতে পারে, অ্যাপ্রক্সিমেট একটা ধারণা, এখনও কিন্তু মানে ডাইরেক্ট ধারণায় আসে না, অ্যাপ্রক্সিমেট দিয়েই চলছে। আরেকজন সাথে বলে এটা ওনার ধারণা, এটা আমরা সবাই মিলে বসিনি। এবং আপনি দেখেন চিফ অ্যাডভাইজার যখন বললেন যে 16 ডিসেম্বরে যে নির্বাচন এই মাসে, এই বছরের শেষে অথবা সামনের বছরের প্রথম দিকে, তারপরের দিন কিন্তু এক আঙ্গুল বাড়িয়ে দিয়ে তার প্রেস সচিব বললেন যে পরের বছর 30শে জুন। ডাইরেক্ট একটা টাইম ফ্রেমে বেঁধে দিলেন আবার। তো এটা কিন্তু উনি বরাদ দেয় নাই যে ওনার উপদেষ্টা সাহেবের কথা উনি বলছেন। তো আজকে আবার যখন পররাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বললেন, ভালো লাগলো। দেখি কালকে আবার কি বলে। যেমন ধরেন এই কথাটা যখন আবার আসলো যে চিফ অ্যাডভাইজার আবার বললেন যে 26-এর মাঝামাঝি, 25-এর শেষ থেকে 26-এর মাঝামাঝির মধ্যে। তারপরে কিন্তু আরেকটা সুর এসেছে, আপনি জানেন যে সেখানে বলেছে কোন নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন। এটাও কিন্তু এই ধরনের প্রশ্ন আরেকজন উপদেষ্টা করেছেন যে আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তারা যে কি করবে সেটাই বুঝছে না। এবং এই কথার মাঝখানে কিন্তু একজন উপদেষ্টা বলেছিলেন যে আমাদের কাজের বিঘ্ন ঘটে নির্বাচনের কথা এত বললে। মানে নির্বাচনের কথাটাই তারা শুনতে চায় না। এটা তাদের কাছে এক ধরনের মানে না শোনার মতো কথা, যে অনেক দিন থাকতে পারলেই ভালো। তারা সংস্কারের নাম দিয়ে বললে যতদিন থাকা যায় ততদিন বেটার তারা মনে করে, হয়তো বা। নইলে কেন সংস্কারের সঙ্গে নির্বাচন যায় না? সংস্কারের কাজ করবে, নির্বাচনের কাজ করবে। সেখানে আর অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কেয়ারটেকার সরকার, ঘটনা কিন্তু একই। কেয়ারটেকারকে সব দল মিলে একটা সরকার গঠন করে যে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। অন্তর্বর্তীটা এই প্রথম হয়েছে এবং একটা জাতীয় ক্রাইসিসের মধ্যে হয়েছে, কিন্তু ঘটনা কিন্তু একই, যে নির্বাচন নিয়েই কিন্তু যত ঘটনা। এই যে পতিত সরকারের যে 4বার নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা, এই ছিনিমিনি খেলাটা না হলে কিন্তু সে এত বড় স্বৈরাচার হতে পারতো না, এত বড় হায়ানা হতে পারতো না। তো এত বড় হায়ানা হয়েছে কিসের জন্য? নির্বাচন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা জনগণ দিতে পারেনি বলেই এত সমস্যা হয়েছে। সেই জায়গায় যদি এই নির্বাচন নিয়ে এখনও এই ধরনের টানাপোড়েনের কথা আসে, এটা জাতির জন্য ভীষণভাবে দুঃখজনক। কারণ ইতিমধ্যেই বিএনপির মহাসচিব বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভোট এবং ভাতের অধিকারের জন্য হয়তো আমাদের আরও একবার রাজপথে নামতে হতে পারে। এই কথাটার মধ্যে ওনার একটা দলের যখন ওই পর্যায়ের একজন নেতা কথা বলে, তখন নিশ্চয়ই তার কথার মধ্যে গুরুত্ব আছে বলেই জাতি মনে করে। তো সেইখানে উনি কিন্তু প্রায় দিনই এই ধরনের কথা বলছেন এবং যে কথাগুলো পজিটিভ দিক নির্দেশ করে না, পজিটিভের চেয়ে নেগেটিভ দিক নির্দেশই বেশি করে। সো আমরা চাই যে এই সরকার তার কর্মটা বুঝুক,
তারা ইতিমধ্যেই সমস্ত জায়গায় ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে এবং এই সরকারের চিফ অ্যাডভাইজার অত্যন্ত স্বনামধন্য একজন মানুষ। তার স্বনামটা সারা পৃথিবী জুড়ে আছে এবং থাকুক, এটা আমরা চাই, আমাদের দেশের কৃতি সন্তান, এবং সেটা সে বুঝে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের নির্বাচন। ওনার জন্য এটা কিন্তু ডার্টি প্লেস, এই কারণে যে যদি উনি করতে পারতেন তাহলে ঠিক ছিল, কিন্তু ওনার হ্যান্ডস আর উনি তো এক না, ওনার হ্যান্ডস কিন্তু ওই ধরনের কাজ করে অভিজ্ঞ না। সব কিছুই চিফ অ্যাডভাইজার করতে হবে নট নেসেসারিলি, বাট তার অন্যান্য অ্যাডভাইজাররা যদি দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন থাকতো ওই কাজগুলোর জন্য তাহলে হতো। শুধু শিক্ষিত হলেই তো হবে না, আপনার স্বীয় কাজের পারফরমেন্সটা থাকতে হবে। তো যে কারণে উনি যতদিন থাকবেন অতদিনই আমি মনে করি যে সংখ্যা এখনো কাটেনি। আজকে তো রোড ম্যাপের কথা বললো, সেটা নিয়ে কিন্তু এখনো সংখ্যা কি রয়েছেন আপনারা? যে না, এইটুক বলার জন্য তো আমরা এটা মনে করি না, কিন্তু এটার মধ্যে তো আপনি এটাও জুড়ে দেওয়া আছে যে স্থানীয় সরকার আগে না, ডিম আগে না মুরগি আগের মতো, স্থানীয় সরকার আগে না জাতীয় নির্বাচন আগে। তো স্থানীয় সরকার আপনি কি বুঝেন? স্থানীয় সরকার নির্বাচন দেওয়া মানে একটা দেড়টা দুইটা বছর খেয়ে দেওয়া। কারণ ইউপি ইলেকশন, উপজেলা, আপনার পৌরসভা, তিনটা যে জায়গায় যখন নির্বাচনটা হবে তখন কিন্তু আপনার অনেক মারা যাওয়া, একের অধিক প্রার্থী থাকবে, অনেক মারামারি করা, অনেক রকম সমস্যা। কারণ বাংলাদেশ থেকে ওই ইটা কিন্তু উঠে যায় না যে মারামারি হবে না, পেশি শক্তি দেখাবে না। পেশি শক্তি কিন্তু পেশি শক্তির মতো এখনো দেখানো হচ্ছে বিভিন্ন যে স্থানীয় সরকার বেশি হয়ে থাকে। তো সেটা তারা কিভাবে পারবে? তারা তো নর্মালি মব জাস্টিস হচ্ছে, নর্মালি আপনার বিভিন্ন জায়গায় গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সেক্টরে, পুলিশ সেক্টর থেকে শুরু করে কারোরই কিন্তু কোনোখানে লাগাম নাই, কোনোখানেই আপনার চেইন নাই, চেইনগুলো জোড়াতালি দেওয়া, ছেঁড়া। সো এইটাই তো এই সরকার ঠিক করতে পারে নাই। তাহলে উনি স্থানীয় সরকারে গিয়ে সবচেয়ে বড় দরকার স্থানীয় সরকারের সংস্কার। উনি কি সংস্কারটা স্থানীয় সরকারে করলো যে স্থানীয় সরকার কালকে ইলেকশন হতে পারে বা দিবে? স্থানীয় সরকার বরং কোনো রাজনৈতিক দলের আন্ডারে যদি থাকে তবুও একটা চাপের মধ্যে থাকবে, ওনাদের কাছে থাকলে তো কোনো চাপেই থাকবে না। আমি আমার দলের কথা বলতে পারি, বিএনপি এত বড় একটা দল যে বিএনপির প্রত্যেকটা জায়গায় 10টা 12টা 8টা করে প্রার্থী থাকবে। আরও তো অন্য অন্য দল আছে, অন্য অন্য এলাকার সুশীল আছে, এলাকার কিছু ফ্যামিলি আছে যাদের অনেক ভোটার আছে, এটা গ্রামে হয়। তো এই জায়গাগুলো কারো কারো অনেক টাকা পয়সা আছে, সেটা টাকা পয়সার একটা ব্যাপার থাকেই স্থানীয় সরকারের নির্বাচনে, সব নির্বাচনেই থাকে। তো স্থানীয় সরকার যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী একদম ছোট ছোট জায়গা থেকে শুরু করে ছোট বড় সব মিলে, লাইক আপনার উপজেলা নির্বাচনে উপজেলার একটা এরিয়া আপনার এমপি এরিয়ার চেয়ে অনেক বেশি, কারণ উপজেলাটা পুরো উপজেলা। আবার অনেক সময় এমপি এরিয়াটা এমন হয় পার্লামেন্টের যে 2 উপজেলার মধ্যে ভাগ এরিয়া, ইউনিয়ন 2 উপজেলায় 2 রকম ভাবে চলে যায়। সো এই জায়গাগুলো থেকে তো এটাকে আমি কোন অংশে বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আমরা এখনো বুঝতে পারছি না স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, সেটি নিয়ে একটা প্রসঙ্গ কিন্তু উত্থাপিত করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেটি শুনবো। আমি মিস্টার শামীমুদ্দিন পাটোয়ারী, আপনি ভালো আছেন? জি, নিশ্চয়ই ভালো আছেন। দলের খোঁজ খবর সব ভালো ইনশাআল্লাহ? জি ভালো। আপনাদের চেয়ারম্যান, মহাসচিব সবাই কেমন আছেন? সবাই আছে মোটামুটি ভালো। আচ্ছা, আমরা আপনার দলীয় অবস্থান থেকে আপনাদের অবস্থান কি সেটা পরবর্তী প্রশ্নে আলোচনা যাবে, যেহেতু আজকে নীলুফারমণি আপা 2-3টা প্রশ্ন এখানে উত্থাপন করেছেন, যে বলেছেন যে হায়নার মতো যে দলটি, সেই দলটি পতিত সরকারের পতনের কথা তিনি বলেছেন। আমি জানি না আপনাদের অবস্থানটা কি ছিল, সে পতিত সরকারের পতনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, বা এখন আসলে অবস্থানটা কি, সেটি একটু জানবার চেষ্টা করব। একই সাথে আপনি যদি বলেন যে এখন যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একটা মুখোমুখি অবস্থানে তৈরি করে দেওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা। প্রথমত আপনি বলবেন যে আসলে যে হায়নার মতো যে দলটা পতিত সরকারে বিদায় হলো, তাদের সাথে আপনাদের পূর্বের অবস্থান কি ছিল, এখনকার অবস্থান কি? দেখুন, একটা দল জন্ম থেকে হায়না হয় না, সারা জীবন হায়না থাকে না, কখনো কখনো হায়না হয়। আবার আওয়ামী লীগের যদি অতীত ইতিহাস আপনি দেখেন, 96 থেকে 2001-এর আওয়ামী লীগ তো এরকম হায়না আচরণ আমরা দেখিনি। 70 সালে বা 71 সালে তাদের ভূমিকা তো প্রশংসিত, পুরো বাঙালিকে এক করেছিল। পাকিস্তানে হায়নার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বাঙালিরাই করেছিল, কিন্তু সর্ববৃহৎ দল হিসেবে আওয়ামী লীগ লিড দিয়েছিল। 6 দফা আন্দোলন করেছে, 69 গণ অভ্যুত্থান করেছে। হ্যাঁ, 3টি পরপর ইলেকশনের কারণে একটা অথরিটেরিয়ান রিজিম তৈরি হয়ে গেছে। সেখানে জাতীয় পার্টিকে ব্লেম করা যেতে পারে, সেই ইলেকশনে জাতীয় পার্টি
আড়াইবার পার্টিসিপেট করেছে, 14 সালে অর্ধেক বলবো, 18 সালে এবং 24 সালে। বিএনপি সেখানে একবার পার্টিসিপেট করেছে। পার্টিসিপেশন পলিটিক্যালি ব্লেমর্থী হতে পারে, কিন্তু জাতীয় পার্টি লার্জ স্কেল করাপশন, দুর্নীতি, খালেদা জিয়ার জেলে যাওয়ার সময় সেটাকে সাধুবাদ জানানো, ইভেন যুদ্ধাপরাধীর বিচার, মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অসংখ্য টকশোতে খালেদা জিয়ার মুক্তি চেয়েছি এবং ক্যাটাগরিক্যালি বলেছি সিমিলার মামলায় অন্যান্য আসামির জামিন হচ্ছে, খালেদা জিয়ার কেন জামিন হচ্ছে না। তখন আপনার মতো অ্যাঙ্কর আমাকে বলেছে এটা তো কোর্টের বিষয়। আমি বলেছি না, কোর্টের বিষয় না, পিপি বা সরকার থেকে যদি অবজেকশন না দেওয়া হয় তাহলে জজ সাহেবের জামিন দিতে কোনো বাধা থাকে না। সরকার থেকে অ্যাটর্নি জেনারেল অবজেকশন দিচ্ছে, অ্যাটর্নি জেনারেল কি সমসাময়িক অন্য মামলায় অবজেকশন দিচ্ছে না। কোশ্চেনটা হলো রাষ্ট্র। এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি কোনো দলই মুখ্য ইস্যু না। মুখ্য ইস্যু রাষ্ট্রের জন্য কি দরকার, রাষ্ট্রের জন্য কি কাঠামো দরকার। সেখানে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হবে না তিউনিশিয়া হবে? শ্রীলঙ্কা তো লুটপাট করে অর্থনীতিকে হচপচ করে মার খেয়ে পালিয়ে গেল সবাই, আবার সেই ফ্যামিলির লোক এসে কিন্তু শ্রীলঙ্কাকে এখন বাঁচাচ্ছে, কারণ তাদের সেই অভিজ্ঞতাটা কাজে লাগছে। বাট শ্রীলঙ্কায় জেনোসাইড হয়নি, গণহত্যা হয়নি, গণগুলি হয়নি, যে কারণে ওই ফ্যামিলির লোককে মানুষ আবার অ্যাকসেপ্ট করেছে। বাংলাদেশে সেটা আবার ডিফিকাল্ট। নাকি তিউনিশিয়া হবে, যে তিউনিশিয়া মানুষ এত নাকি গাদ্দাফির লিবিয়া হবে, সিরিয়া হবে, মিশর হবে, ইরাক হবে, এগুলো তো চিন্তা করতে হবে। 150 দিনে সরকারের সাফল্য অর্থনীতি সরকার ধসে যেতে দেয়নি, ধরে রেখেছে, চেপে ধরে রেখেছে, এটা আমি সাফল্য বলবো। ডক্টর ইউনূসের কপালে বাইডেন চুমু দিয়েছে সবার, এটা আমাদের জন্য ভালো লেগেছে যে এত গুরুত্বপূর্ণ। এর বাইরে সরকারের আর কোনো সাফল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার সাফল্য হচ্ছে না কেন? ডুইং নাথিং একটা কনসেপশন আছে, যেটা কুইন অফ ইংল্যান্ড বা কিং অফ ইংল্যান্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে ইংল্যান্ডের রানী বা রাজা যিনিই হবেন তিনি কিছুই করবেন না, পার্লামেন্ট তার সামনে যা দেবেন উনি তাই সাইন করবেন। কুইন এলিজাবেথের লার্জ জীবনে দেখা গেছে একসময় 1964-এ ওনারই মামা লর্ড মাউন্টব্যাটেন কু করার চেষ্টা করেছিল যদি ইকোনমির কারণে। উনি বলছে যে আমাদের রাজ পরিবারের কোনো পলিটিক্যাল বিষয়ে পার্টিসিপেশন করার সুযোগ নেই, ওনার মামাকে সেন্ড করে দেন। মার্গারেট থ্যাচারের বিরুদ্ধে যখন ইমপিচমেন্ট হলো বা তার পার্টি থেকে সরিয়ে দিল, সবাই আশা করেছিল কুইন এলিজাবেথ মার্গারেট থ্যাচারের পক্ষে কাজ করবে। কুইন এলিজাবেথ পক্ষে কাজ করতে পারেননি, কারণ ডুইং নাথিং। আবার যখন টনি ব্লেয়ারের বিরুদ্ধে যখন ইমপিচমেন্ট হলো, সবাই ভেবেছিল কুইন এলিজাবেথ তার বিরুদ্ধে কাজ করবে, কিন্তু উনি বিরুদ্ধেও কাজ করেন নাই। সো ডুইং নাথিং ইজ এ কনসেপশন দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ক্রাউন অফ ইংল্যান্ড, নট ফর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। রাষ্ট্র চালানো একটা সর্বোচ্চ লেভেলের পলিটিক্যাল অ্যাক্টিভিটি। আপনি এখানে ছোট্ট একটা কথা বলছিলেন, সে কথাটা আমি একটু তুলে রেখেছি, আপনি যদি সেটার একটা উত্তর দিতে চান কিনা। আপনি বলছিলেন যে শ্রীলঙ্কায় কিন্তু যারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল তারা এসেই কিন্তু আবার অ্যাকসেপ্ট করেছে। এটা দিয়ে কি মিন করছেন? এটা দিয়ে মিন করছেন যে বাংলাদেশে যারা পতিত সরকার তারাও কি আবার এই একই ধরনের অবস্থার মধ্যে ফিরে আসার জন্য জাতীয় পার্টি বা আপনারা মিলে কোনো রকম কোনো পরিকল্পনা বা কোনো কিছু এরকম? না, আমি যেটা বলতে চাচ্ছি যে ওখানে যেহেতু গণহত্যা হয়নি, পুলিশ গুলি করেনি, সে কারণে তাদের ফিরে আসার সুযোগ ছিল। বাংলাদেশের ওই চিহ্নিত ব্যক্তিদের ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। উল্লেখযোগ্য কারা কারা, যেমন কারণ নাম বলতে যাচ্ছেন যেহেতু সাবজুডিস ম্যাটার, কিন্তু এতে অ্যাজ এ দল আওয়ামী লীগ যেহেতু এখনো ব্যান্ড হয়নি, আওয়ামী লীগকে রাজনীতি এখনো তো নিবন্ধন, ইলেকশন কমিশন নিবন্ধন বাতিল করেনি। ইলেকশন কমিশনও তো এই সরকারেরই আমলে, সরকারও এই সরকারের, ল মিনিস্টারও এই সরকারের, ইলেকশন কমিশনও টেকনিক্যালি ল মিনিস্ট্রির আন্ডারেই। যেহেতু বাতিল হয়নি, তারা ভোট করার অধিকার এখন পর্যন্ত আছে অ্যাজ অফ টুডে। মানে দেশের জনগণ কি তাদেরকে এই পরিস্থিতিতে গ্রহণ করতে পারবে কিনা? কারণ আপনি নিশ্চয়ই 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত অবস্থান দেখেছেন, নিশ্চয়ই আমরা একটা পরিষ্কার যে হেলিকপ্টার থেকে কারা স্নাইপার দিয়ে গুলি করেছে, কারা ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, সব কিছু পরিষ্কার থাকবার পরেও কি আপনি মনে করেন যে বাংলাদেশের জনগণকে ভোট দেবে না? যদি জনগণ তাদেরকে অপছন্দ করে, জনগণকে ভোট দেবে না। তার মানে আপনি চান যে তারা ভোটে আসুক? 99% লোক আপনার বিরুদ্ধে থাকলেও আপনার ভোট করার অধিকার, যদি 1% লোক আপনাকে ভোটে চায়। ডেমোক্রেসি ইজ নট এ মেজরিটিয়ান রুল। ডেমোক্রেসি হচ্ছে বহুত্ববাদ, সকল দলেরই অংশগ্রহণের অধিকার আছে। আওয়ামী লীগ যে ভুলটা জামাতের সাথে করেছে, সেই ভুল যদি জামাত আওয়ামী লীগের সাথে করে বা বিএনপি আওয়ামী লীগের সাথে করে, 10 বছর পরে ইতিহাস রিপিট হবে না। কোনো গণবিপ্লবে যদি কোনো সরকার পলায়ন করে, সেই পলাতক সরকার কি
খুব দ্রুতই দেশে এসে জনগণের আস্থা অর্জন করতে পারবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমি কিনা? মনে করি যেহেতু আজকে আমি বলছিলাম ব্যারিস্টার শিশির মনি, তিনি অ্যাডভোকেট শিশির মনি বলেছিলেন যে মানবতা বিরোধী অপরাধী ট্রাইব্যুনালের কাছে এমন ধরনের এভিডেন্স আছে, কোথায় কে কাকে গুলি করেছে, র্যাব কাকে নির্দেশ দিয়েছে, বিজিবি কাকে নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ, সব এভিডেন্স তারা জোগাড় করেছে। তো সে অবস্থায় তাদের রাজনীতির কথা নিয়ে আপনি যেটা বলছিলেন যে ফিরে আসার কোনো কি স্কোপ কি আছে কিনা? না, আমি বলছি 100 জন, 200 জন, 300 জন, 400 জন, 500 জন ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে ডেফিনেটলি, কিন্তু বাকি যারা আছে তারা যদি রাজনীতি করে, ভোট করে, আপনি বাধা দিবেন কোন আইনে? আদৌ করবে কিনা আমরা জানি না, আদৌ করতে পারবে কিনা আমি জানি না। এখনো তো পার্টি অফিসই খুলতে পারেনি আওয়ামী লীগ। আদৌ করবে কিনা উই ডোন্ট নো, বাট করলে আপনার বাধা দেওয়ার কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। দ্যাট ইজ আমি আইনের কথা বলছি। তারপরও জনগণ যদি জনরোষ যদি থাকে, সে জনরোষ ঠেকাবে কে? যে জনরোষের কারণে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ পালিয়ে গেল, সামনের ভোটের সময় যদি সেই জনরোষ থেকে থাকে, তাহলে তারা ভোট করবে কিভাবে? আওয়ামী লীগ সরকারের দায়িত্ব হচ্ছে জনরোষটাকে কমিয়ে দেয়া। আর এখানে আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ, ইয়েস অফকোর্স, যে কোনো জনরোষ কমিয়ে দেয় রাষ্ট্র। কেউ আপনাকে হত্যা করলে সেখানে জনরোষ না, সেটা তো বিচার হবে। আপনি হত্যার পরিবর্তে তো হত্যা করতে পারেন না, এটা তাই আমি জাহিলিয়াতের যুগ, নিশ্চয়ই না, মব জাস্টিস করতে পারেন না। একসময় বলা হয়তো মগের মুল্লুক, কিছুদিন বাংলাদেশে ছিল মবের মুল্লুক। আর এই ক্ষেত্রে বিএনপি সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা এখন পর্যন্ত পালন করছে, এবং আমি মনে করি এটি অনেকেই পলিটিক্যালি বলছি না, আমি জেনুইনলি বলছি, এই দেশটা বাঁচানোর ক্ষমতা এখন এই মুহূর্তে শুধুমাত্র বিএনপিরই আছে। কারণ তারা অনেকবার দেশে ক্ষমতা ছিল, বিশ্বাস করে, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং আমি মনে করি তারা ইনক্লুসিভ একটি রাজনীতি যদি করতে পারে, সেখানে কে কত আসন পেলে এটা ইম্পর্টেন্ট না, দেশটা বেঁচে যাবে। দেখুন মায়ানমারে এখন 4টা গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট হচ্ছে আর্মি, একটা গভর্নমেন্ট হচ্ছে খ্রিস্টান একটা রেবেল গ্রুপ, একটা হচ্ছে বুদ্ধিস্ট রেবেল গ্রুপ আরাকান, মোস্ট ইম্পর্টেন্ট আরাকান আর্মি আমাদের বর্ডার দিয়ে আছে, এবং আরেকটা হচ্ছে সেখানে আরসা, যেটা মুসলিম অধ্যুষিত, তাদের কোনো বর্ডার নেই, খুব একটা অংশগ্রহণ নাই। বাংলাদেশ ইজ ইন বিগ ট্রাবল। বাংলাদেশ সারাউন্ডেড বাই ইন্ডিয়া, যেখানে ট্রেড অফ আছে। বাংলাদেশের সাথে আরেকটা বর্ডার হচ্ছে মায়ানমার, যেটা আরাকান আর্মি, যাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো, এবং আরাকান আর্মির সাথে আমাদের কোনো অফিসিয়াল সম্পর্ক এখনো হয়নি। আমাদের আরসার সাথে সম্পর্ক ছিল, কারণ আমাদের রোহিঙ্গারা এখানে আছে, এবং ইতিমধ্যে তালেবান এবং পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। ওদের ভবিষ্যতে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করা হতে পারে, আমি ভয় পাচ্ছি। 1950 সালের পরে ইন্ডিয়া পাকিস্তানকে যুদ্ধ হওয়ার, মানে যদি এ ধরনের কোনো যুদ্ধ হয়, কম্পিটিশন পৃথিবীতে হয়েছে, রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধগুলো হয়েছে, একটা রাশিয়া হয়নি, একটা আমেরিকাতে হয়নি, অন্যান্য জায়গায় হয়েছে। তো যেমন আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকাতে দুবার অ্যাটাক হয়েছে, একটা 1/11-এ টুইন টাওয়ার ভেঙে গেল, আর পার্ল হারবারে সেকেন্ড হারবারে হলো। কিন্তু তারা তো পৃথিবীর অনেক দেশে অ্যাটাক করেছে, ভিয়েতনাম করেছে, আফগানিস্তান করেছে, ইরাক করেছে। তো আমি যেটা অনুভব করছি, ইভেনচুয়ালি বাংলাদেশ ক্যান বি এ লং টার্ম কনফ্লিক্ট জোন যদি এই সরকার ভুল করে, যদি বিএনপি। বাংলাদেশ আক্রান্ত কোনো সংখ্যা আছে? বাংলাদেশ আক্রান্ত হওয়ার সংখ্যা বলতে আমি তো মনে করি বাংলাদেশের ভেতরে যে আমাদের আভ্যন্তরীণ অনৈক্য বা মতানৈক্য আছে, সেই মতানৈক্য যখন প্রকট হবে, তখন তো আভ্যন্তরীণ সিভিল ওয়ার হতে পারে। আর কি মতানৈক্য চলছে পৃথিবীতে? এখন তো অবশ্যই মতানৈক্য চলছে পৃথিবীতে। যদি বাংলাদেশের ঘটনাটা আপনি আরব স্প্রিং এর মতোই ধরে থাকি আমরা, তখন সিমিলারিটি আছে। আরব স্প্রিং এ একটা দেশও শান্ত হয়নি, দুঃখের বিষয়। সিরিয়াতে 5 লক্ষ লোক মারা গেছে। লিবিয়া তো কোনো স্টেটই নেই, 4-5টা দেশ হয়ে গেছে লিবিয়া। মিশরেও তাই, একাংশ যুদ্ধ চলছে। তো বাংলাদেশকে সেক্ষেত্রে লার্জার পার্টি, লার্জার ভিজিবল পার্টি, যেহেতু আওয়ামী লীগ এখন পলাতক হয়ে গেছে, বিএনপিকে রাষ্ট্রটা বাঁচানোর দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে একটা ভোট যৌক্তিক সময়ে একটা যৌক্তিক সমাধান, কারণ এই সরকার ভোটের সরকার না, ম্যান্ডেটের সরকার না, রিফর্মও করতে পারলো না। রিফর্ম করাও একটা অনেক বেশি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। সংস্কার করতে চাচ্ছে সবাই, রাজনৈতিক সংস্কার করতে হবে, রাজনৈতিক সংস্কার তো হচ্ছে না। আমি অনুভব করছি এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচাতে গেলে একটি ভোটের আলো দেখাতে হবে। স্থানীয় সরকার কথা অনেকে বলছে, কিন্তু দেখুন সরকার সংস্কার করতে পারছে না, ব্যুরোক্রেসিকে কন্ট্রোল করতে পারছে না, পুলিশকে কন্ট্রোল করতে পারছে না, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা আনতে পারছে না, এবং একটি কেয়ারটেকার গভর্নমেন্ট একটি ভোটই করতে পারে না, খুব কষ্ট হয়। সেখানে একটি ভোট এবং অনেকগুলো লোকাল গভর্নমেন্ট টায়ারের ভোট, এটা করা সরকারের জন্য অত্যন্ত দুরূহ। এবং লোকাল গভর্নমেন্ট ভোটে ভায়োলেন্স বেশি হয়, আমাদের অভিজ্ঞতা যেটা বলে। সেই ভায়োলেন্স সামাল দেওয়ার মতো এনাফ স্ট্রেংথ এই সরকার অর্জন করতে পারেনি।
এক্ষেত্রে সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন আছে বলে তো আমি মনে করি না। ডক্টর ইউনূস স্যার তো সারা পৃথিবীতে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতিদের পড়িয়েছেন, তিনি লেকচার দেন, তার লেকচার মন্ত্রমুগ্ধের মতো শত শত রাষ্ট্রপতি বিভিন্ন সমাবেশে শোনেন, এখনও তাই। পৃথিবীর ইকোনমির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন উনি রাজনৈতিক দলগুলোকে ডেকে এ বিষয়ে তাদের মতামতের ভিত্তিতে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি খুব ব্যক্তিগতভাবে বলবো, তার ডাকা বা তার ইনভাইটেশনে উনি অনেক দলকেই ডাকেন যাদের পলিটিক্যাল গুরুত্ব কম, কিন্তু ওখানে সংখ্যাধিক্য বেশি দেখা যায়। তো আমি মনে করি কি দল তো 4-5টি, এই 4-5টি কি দলের সাথেই তাকে আলোচনা করতে হবে। নিশ্চয়ই। আমি একটা সর্বশেষ ছোট্ট করে উত্তর নিতে চাই, আপনাদের সাথে আওয়ামী লীগের যোগাযোগ আছে এখন? আমার জানা মতে নাই। আচ্ছা, কেন? যোগাযোগ, তারা তো কোনো পার্টি অফিসে নাই, তাদের কোনো বক্তব্য নাই, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নাই, টক শোতে নাই, তো কিভাবে যোগাযোগ হবে? যোগাযোগ হওয়ার তো আমি কোনো লক্ষণ বা কারণ দেখি না। না, যোগাযোগের মাধ্যম তো ফিজিক্যালি হতে হবে, সেই ধরনের কোনো কথা নয়। এরকম কি মানে? দেখুন, আওয়ামী লীগের পার্টি অফিস প্রচণ্ড দুর্গন্ধময় এট দ্য মোমেন্ট, সেটা পরিষ্কার করার মতো লোকই নাই। সেখানে আওয়ামী লীগ কোনো কনস্পিরেসি করবে, দেশ দখল করবে, সরকার উৎখাত করবে, এগুলো অলীক কল্পনা। তবে দেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য বিএনপির স্বার্থে, দীর্ঘমেয়াদী রাজনীতির কথা বলছি, একটা স্লিম আওয়ামী লীগ, পরিশীলিত আওয়ামী লীগ, একটা উদার আওয়ামী লীগ, একটা মুক্তিযুদ্ধের সপক্ষের আওয়ামী লীগ থাকা প্রয়োজন, দুর্নীতিমুক্ত। তাতে দেশের রাজনৈতিক ভারসাম্য হবে। তা নাহলে দেশের রাজনীতিটা এককেন্দ্রিক হয়ে যেতে পারে। এদেশের মানুষের মধ্যে তীব্র মৌলবাদের শঙ্কা আছে। মানে আপনার কাছে একটু আসি এটি নিয়ে, যে স্বামী পাটোয়ারি ভাই কিন্তু ছোট ছোট্ট করে একটা হৃদ্যতা, বন্ধুত্ব, ভালোবাসার কথা বলার চেষ্টা করলেন, যেটা স্লিম আওয়ামী থাকার দরকার আছে গণতন্ত্রের স্বার্থে, এবং দুটি বললেন। আবার বললেন যে এখন আওয়ামী অফিসটি পরিষ্কার করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেদিন আমরা দেখেছি যে আবুল কাশেম ফজলুল হক স্যার, তিনি একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যদি 75 থেকে শিক্ষা নিতে, তারা 24-এ এসে তাদের পালাতে হতো না। তিনি আবার একটা কথা বলেছিলেন যে শেখ মুজিব সম্পর্কে বলেছিলেন, 74 দুর্ভিক্ষ নিয়ে বলেছেন। তিনি তখন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, যখন তিনি বিশ্ববিদ্যালয়তে নিউ মার্কেট দিকে হেঁটে আসেন, কমপক্ষে 5-7-8 জনকে ক্ষুধার্ত অবস্থার মৃত দেখতে পেয়েছেন। এই সব প্রেক্ষাপট মিলিয়ে যেটি স্বামী পাটোয়ারি ভাই বললেন, একটা স্লিম তো আরও সৌন্দর্য নাকি, কি বোঝায় আমি জানি না, আপনি কীভাবে দেখবেন? এই যুগে স্লিম মানে সৌন্দর্য, কিন্তু একটা সময় 74-এর কথা যদি মনে করি যে স্লিম, তাহলে ওটা সৌন্দর্য না, ওইটা হচ্ছে জীবন মরণ সমস্যার মধ্যে ছিল। সে যেটাই হোক না কেন, দেখেন যেটা আমাদের শিক্ষক সাহেব বলেছেন, নিতান্তই সঠিক কথা বলেছিলেন যে যদি 75 থেকে শিক্ষা নিত তাহলে 24-এ পালিয়ে যেতে হতো না। আমরা অনেকবার বলেছি, আমরা যারা টকশো করি, আমরা যখন বলতাম, আপনারাই তো ছিলেন অ্যাঙ্কার হিসেবে সেই দিনও, আমরা বলতাম ওরা এমনভাবে তুচ্ছ-তাচ্ছিল্য আমাদের সাথে করত, ওই কথাগুলোও যদি মনে রাখতো তাহলে আজকে তাদের এই অধপতন হয় না। যে কোনো মূল্যে বিএনপিকে যদি 24-এ ইলেকশনে নিতে পারতো না, তাহলে এই অবস্থাটা হতো না। আর বিএনপির এইখানে আপনার বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচল ছিল। 18তে বিএনপি বিশ্বাস করে যে ঠকেছিল বা ঠকানো হয়েছিল, কোনো একটা আসনে সব জায়গা থেকেই তারা, সমস্ত জায়গা থেকে প্রশাসন দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, প্রত্যেকটা ক্যান্ডিডেট যার যার মতো সকালবেলায় সব দখল করে নিয়ে গিয়েছে। সেই দিন কিন্তু আওয়ামী লীগ কোনো কথা বলে নাই, মনে করেছে এটা তাদের বীর সন্তানরা এইসব কাজ করেছে। তো সেইখান থেকে শিক্ষা নেয় নাই। আজকের যে সরকার হতে পারে অন্তর্বর্তীকালীন স্বল্প সময়ের জন্য, আমরা মনে করছি তাদেরও কিন্তু শিক্ষার দরকার আছে। তারা কিন্তু জনগণের এই রুশানলে একটা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে তাদেরকে জনগণ না আনুক, যারা এনেছে জনগণ প্রতিবাদ করে নাই, এক ধরনের মনোসমর্থন আছে, কিন্তু তারা কিন্তু এটা বুঝছে না। তারা কিন্তু এইখানে বসে বিগত পতিত সরকার যা করেছে তারাও কিন্তু কোনো অংশে কম করছে না, বরং পতিত সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা সরকারের হয়ে কাজ করতো। যেমন ধরেন বিএনপিকে ঠেকিয়ে গুলি করতো, পায়ে ঠেক দিয়ে গুলি করে পাটা একদম শেষ করে দিত, কেটে ফেলে দিতে হতো যদি বেঁচে থাকতো, হাতটা উড়িয়ে ফেলতো, কিংবা ঠেকিয়ে মাথা বরাবর গুলি করতো। তো এই অবস্থা করেছে একটা দলের জন্য। আমরা নিজেরা মার খেয়েছি, আমাদের লোক মার্ডার হয়েছে, শহীদ হয়েছে, আমরা মামলা নিতে গেলে পুলিশ আমাদের মামলা নেয় নাই, কোনোভাবেই না। তো এই যে এই জায়গাটা থেকে
যদি আওয়ামী লীগ কিছুটা হলেও সরে আসতো, যদি নিরপেক্ষতার জায়গায় থাকতো, নিরপেক্ষ না থাকলেও যদি 70-30 থাকতো বা 80-20 থাকতো, তবুও একটা কথা ছিল। তো এখান থেকে এই সরকারের শিখার যেটা ছিল, এই সরকারও শিখলো না। তো আমাদের দেশে আসলে আমাদের অস্থিরতাই যায় না। আমরা 5ই আগস্টের পরে কিন্তু একটা খুশির একটা প্রাণোচ্ছল ছিল, প্রাণের দাবির অনেকটা বাস্তবায়ন হয়েছে সেই দিন আমরা মনে করেছিলাম। কিন্তু এখন এসে এই 5 মাসে আমরা এসে দেখছি যে যাদের কাছে এসে পড়েছে তারাও অনভিজ্ঞর কারণে এবং গোয়ার্তুমির কারণে এই জায়গাটায় আবারও আমরা উষ্টাগত হচ্ছি। আমাদের এই উষ্টাগত গণতন্ত্র সামনের দিনে কি করবে আমরা জানি না। আমরা চাই যে এই দেশের মানুষগুলো শিখুক, এই দেশের আগামী প্রজন্ম। যেমন ধরেন যে আজকে যে বাচ্চাগুলো উপদেষ্টা হয়েছে, আমি প্রথম দিনই শপথের দিন আমি একটা টকশোর সামনে ছিলাম। আমি শপথ ওইখানে না গিয়ে একটা টকশোতে ছিলাম। ওখানে আমি দেখলাম তাদের টকশো চলাকালীন অবস্থায় দেখলাম আমার সাথে শামীম ভাইও ছিলেন, দেখলাম। এবং আমি তখনই বললাম যে এই বাচ্চাগুলো ছেলেগুলো কেন আসলো, এদের তো পড়ালেখার সময়, এবং এরা কোটা বিরোধী আন্দোলন করেছে, এরা সরকারের জন্য, সরকারে আসার জন্য আন্দোলন করে নাই। আপনার একটা অভিজ্ঞতা তো থাকতে হবে, একটা ওই শিক্ষাটা তো থাকতে হবে। কোনো কিছুই নাই। কিন্তু বাংলাদেশে একটা জিনিস আছে, এটা শিখাতে হয় না, লুটপাটতন্ত্র। এটা কেমনি জানি অটো শিখে যায়, কিংবা বিশেষ দেশের ব্যবসায়ীরা বা আমলারা তারাই শিখায় ফেলে এটা কিভাবে কোনটা কোন জায়গায় গিয়ে অপরাজনীতি, আপনার ব্যবসা, চাকরি, সব কিছুই এটা হয়ে যায়। তো এই জায়গাগুলো যদি তারাও যদি এই অবস্থার মধ্যে নেয় তাহলে তো দুঃখজনক। এর মধ্যে নির্বাচনটাও যদি সঠিক সময় না হয় তাহলে দেশের জন্য কিন্তু ঘোর অন্ধকার। আমরা মনে করি এই ঘোর অন্ধকার কাটানোর জন্য নির্বাচনের বিকল্প কিছুই হতে পারে না। জি, নিশ্চয়ই আমি এটা আসবো। বেশটা জানাতে পারে আপনি এই বাংলাদেশের যে মৌলবাদীর একটা প্রসঙ্গ ছোট্ট করে নিয়ে আসছিলেন, সেটা তো সঠিক যে যদি মৌলবাদী তকমা লাগানো যায় তাহলে কিন্তু আজকে প্রতিবেশী দেশ বা তাদের জন্য বাংলাদেশে যে ইতিপূর্বে পতিত সরকারের আমলে তারা যেভাবে তাদেরকে ব্যাকআপ দিয়ে গেছে সেটি তাদের সুযোগ ছিল। আমি একটা কথা শুধু, আপনি যেহেতু আইনজ্ঞের লোক, আমি একটা কথা আজকে অ্যাডভোকেট শিশির মনির একটা কথা বলেছেন একটা অনুষ্ঠানে। তিনি বলেছেন আন্দাজ, অনুমান ও কল্পিত কাহিনীর মাধ্যমে বিচার করা 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সবাই খালাস পেয়েছে। 400 বছরের ফৌজদারি মামলার ইতিহাসে ভারতীয় উপমহাদেশের এমন একটি নজির নাই যেখানে দ্বিতীয়বার স্বীকারোক্তি নিয়ে একজন মানুষকে সাজা দেওয়া যায়, যা 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় আটকে রেখে মুফতি হান্নানকে দিয়ে তারেক রহমান, আলী হাসান, মুজাহিদ, আব্দুল সালাম পিন্টু সহ শীর্ষ বিরোধী নেতাদের শাস্তি দেওয়া হয়েছে। এটি তিনি বলেছেন যে তাকে বোধহয় মুফতি হান্নান সাহেবকে প্রথমবার যখন 111 সরকার, তখনও কিন্তু চার্জশিটে তারেক রহমান সহ অন্যদের নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসবার প্রথমবার ছিল না, দ্বিতীয়বার তাকে পরবর্তীতে অ্যাড করা হলো। তিনি যেটা বলেন 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো কিছু নেই। আপনি বলছেন যে বাংলাদেশে মৌলবাদের কথা বলছেন। এই গ্রেনেড হামলা মামলায় যে অবস্থানটি আজকে আমরা স্পষ্টভাবে তার কাছ থেকে বুঝতে পারলাম, আপনার বিশ্লেষণ কি? না, সেটা তো অবশ্যই আওয়ামী লীগের আমলে জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স হয়েছে, জোর করে কনফেশন নিয়ে হয়েছে, এগুলো আমাদের চোখের সামনেই দেখেছি। এবং যেহেতু ত্রুটিপূর্ণ একটি তদন্ত ছিল, মহামান্য হাইকোর্ট সে কারণে মামলাটাকে খারিজ করে দিয়েছে। 400 বছরে সেকেন্ড কনফেশন আছে কিনা জানি না, তবে 4000 বছরে এরকম গ্রেনেড হামলা মামলা, মানে গ্রেনেড ছুঁড়ে মারার পরে সবাই খালাস হয়েছে এমন নজিরও নাই। 4000 বছরের মনে হয় নাই। 21শে আগস্ট কি ঘটেনি বাংলাদেশে? তো কি মারা যায়নি? আপনি কি যাকে তাকে শাস্তি দিয়ে দিবেন? না, কিন্তু মানে সেখানেই আমার একটা প্রশ্ন হচ্ছে, সরকারি দলের বর্তমানে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এটি বলা উচিত ছিল। মানে সবাই তো বলছে যে 21শে আগস্টের মতো ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনা এই মুহূর্তে কিন্তু আপনি যখন হাইকোর্টের রায়টা হয়ে গেল, এর বিরুদ্ধে কোনো তদন্ত, কোনো রায় কিছুই নাই, যে অ্যাজ ইফ অপরাধটা ঘটেনি, নো ওয়ান কিল্ড এনিওয়ান। তো সেটার তো একটা ওয়ে আউট কোর্টকে বের করা উচিত ছিল, অথবা সরকার থেকে বলা উচিত ছিল আপনি পুনঃতদন্তে পাঠান, রিমান্ডে পাঠান। যদিও আইনে অনেক জটিলতা আছে, এটা তো ইজি ব্যাপার না। এই ঘটনা তো শেষ করে দিল, মুফতি হান্নানকে অন্য মামলায় ফাঁসি দিয়ে দিল। এবং মুফতি হান্নানকে আপনার নিশ্চয় মনে আছে যে আনোয়ার চৌধুরী আমাদের বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার ছিল, তিনি সিলেটে একটা মাদারে গিয়েছেন, সেই বোমা কোথায় পড়লো সেটা নিয়ে কিন্তু তাকে ফাঁসি দিয়ে দিল এই ঘটনাটা নিষ্পত্তি করবার পূর্বেই। সেই প্রসঙ্গগুলো সবই ঠিক আছে, কিন্তু ওই ঘটনায় যারা মারা গেল সে হত্যাগুলোর কোনো বিচার হলো না। আজকের পজিশন হচ্ছে তাদের বিরুদ্ধে, সে হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো চলমান প্রসিডিংস নাই। এখানে তারেক জিয়াকে জড়ানো হয়েছে, জোর করে কনভেনশন, সেগুলো ঠিক আছে, কিন্তু প্রকৃত দোষীদের বিরুদ্ধে এই মুহূর্তে
কোনো চলমান প্রক্রিয়া নাই। আমি ঠিক ওই জায়গাটায় বলছি, সেখানে একটা কিছু ওয়ে আউট বের করা উচিত ছিল, রিমান্ড, রিট্রায়াল, সামথিং কিছু একটা। তো সেটা তো আসলে একটা ন্যায় বিচারের অভাব, ঘাটতি দেখা যাচ্ছে এই বিষয়টায়। দ্বিতীয় যেটি হচ্ছে, এ বিষয়ে আওয়ামী লীগের আমলের অনেক অভিযোগ আছে যে তারা জঙ্গি নাটক করেছে। এটা যেমন বলা হয়ে থাকে, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, যে কোনো জঙ্গি তৎপরতা পৃথিবীর কোনো দেশে হলে বাংলাদেশেও হতে পারে। পাকিস্তানে হয়েছে না, আফগানিস্তানে হয়েছে না। আফগানিস্তানে তো প্রথমে রাজতন্ত্র ছিল, রাশিয়া লেড লেফট রাজতন্ত্রকে সরিয়ে সেখানে লেফট গভর্নমেন্ট করলো। তালেবানরা সেখানে তখন তালেবান গভর্নমেন্ট করলো, ইউএস ব্যাকড হয়ে। সেই তালেবানদের বিরুদ্ধে আবার ইউএস অ্যাটাক করে তালেবানদের সরিয়ে দিয়ে ইউএস গভর্নমেন্ট ছিল অনেক দিন, সেখানে আবার তালেবান গভর্নমেন্ট আসছে, তারা আবার পাকিস্তানে যুদ্ধ করছে। তো বাংলাদেশে সেটা শঙ্কা নেই এমনটা তো আমরা বলা যাবে না। বাংলাদেশের মানুষ সেটা চাচ্ছে কি না, বাংলাদেশের মানুষ সেটাকে চায় না কখনোই। তবে রাজনৈতিকভাবে সেটাকে অনেকে দেখাতে পারে, হয়তো বা আওয়ামী লীগও দেখিয়েছিল। কিন্তু কখনো যদি সেদিকেই বাংলাদেশ ধাবিত হয়, কোন দিকে? এই মৌলবাদের দিকে, উগ্র মৌলবাদের দিকে, ইসলামিক রাষ্ট্রের দিকে, বাংলাদেশের মানুষ সেটার জন্য প্রস্তুত কিনা অ্যাট দ্য মোমেন্ট। প্রস্তুত না থাকলে যদি কেউ চাপিয়ে দিতে চায় তখন কি হবে? সেই জন্যই তো রাজনৈতিক দলগুলোর সহাবস্থান প্রয়োজন। ফান্ডামেন্টাল জায়গাগুলোয় আমরা রাষ্ট্রীয় স্বার্থ, ভারতের সাথে কীভাবে হ্যান্ডেল করব, দেশের ভবিষ্যৎ রূপরেখা কী হবে, সমুদ্র সীমা কী হবে, ডিফেন্স পলিসি কী হবে, এই সমস্ত বিষয়ে তো একটা ঐক্যমত লাগবে। আপনি যদি ঐক্যমতের ভিত্তিতে এগুলো করতে না পারেন, তাহলে স্টেটে সিভিল ওয়ার হবে। এবং পৃথিবীর সব দেশে তাই হচ্ছে, সিভিল ওয়ার হচ্ছে, এই 10 বছর 15 বছর ধরে হচ্ছে। তো আমাদের দেশে ডেফিনেটলি বিজয়ী শক্তি, যে ছাত্ররা রক্ত দিয়েছে, জামাত ইসলামীর প্রচুর লোক টর্চার হয়েছে, রক্ত দিয়েছে আন্দোলনে, বিএনপির প্রচুর লোক টর্চার হয়েছে, জাতীয় পার্টিরও মারা গেছে 2 জন, রংপুরে আমাদের শ্রমিক পার্টির লোক মারা গেছে। আমাদের 2টো ছেলের নামে আন্দোলনের সময় 12টি করে মামলা দেওয়া ছিল, আমাদের 2টি ছেলে জেলে ছিল। আমরা অনেক কথা বলেছি টকশোতে সেই সময়, আপনার টকশোতে বলেছি, আপনি নিজেই ছিলেন সেই সময়। জিএম কাদের স্পষ্ট বলেছে, আমরাও চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, কিন্তু আমরা এই আন্দোলনের কোনো ক্রেডিট নিতে চাই না, আমাদের সেটা দরকার নেই। কিন্তু আমাদেরকে গালি দিলে, বাদ দিতে চাইলে, আমরা মনে করি সেটা ওই যে দেশে একটা উগ্রপন্থার দিকে দেশ যেতে পারে। কে গালি দিচ্ছে আপনাদের? অনেকেই দিচ্ছে আর কি। তো যখন বাংলাদেশে আপনি সেটা কি দলীয়ভাবে দিচ্ছে না ব্যক্তিগতভাবে কেউ দিচ্ছে? ব্যক্তিগতভাবেই দিচ্ছে, দলীয়ভাবেই দিচ্ছে, ফোরামে দিচ্ছে, কিন্তু তাতে যেটা হচ্ছে, তাদের মধ্যে যে একচ্ছত্রবাদ, তার মতবাদটাকে সে চাপিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশে। সেই গালির কারণ কি, কি কারণে গালি দিচ্ছে বলে মনে হয়? সেটার আমি মনে করি সেটা গণতান্ত্রিক কোনো অ্যাপ্রোচ না। সেটার মধ্যে একটা স্বৈরতন্ত্র আছে, সেটার মধ্যে একটা ফ্যাসিবাদ আছে, সেটার মধ্যে একটা ফ্যাসিজম আছে। জাতীয় পার্টি যে এই বিগত এই 3-4টি নির্বাচন, 3টি নির্বাচনে বিশেষ করে, যে তাদের যে সহযোগী ভূমিকা হিসাবে এই ফ্যাসিস্টকে ক্ষমতা রাখবার জন্য তারা সহযোগিতা করেছে, তারাও যে হালুয়া রুটির ভাগাভাগির অংশগ্রহণ করেছে, সেই জায়গাটা তো মানুষের কাছে। এমপি ছিলেন, জি, যদি একজন এমপি দুর্নীতি না করে, কোনো এমপির হালুয়া রুটি পাওয়ার কোনো সুযোগ নেই। হালুয়া রুটি বলতে মানে বরঞ্চ তাদের ব্যক্তিগত অর্থে কনস্টিটিউয়েন্সি চালাতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। দেখুন, ভোটে অংশগ্রহণ কোনো ক্রিমিনাল অপরাধ বলে আমি মনে করি না, এই বিষয়ে অনেক কথা বলেছি। বিএনপি তো 2018-তে অংশগ্রহণ করেছে, জামাত ইসলামী 86 সালে বিএনপি ভোট বর্জন করেছে, জামাত ইসলামী অংশগ্রহণ করেছে জাতীয় পার্টির অধীনে 86 সালে। 88 সালে আবার জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই ভোট বর্জন করেছিল। সো 15 ফেব্রুয়ারি যে ইলেকশন, সেটা বিএনপি একতরফা করেছিল। সো একতরফা ইলেকশনের দায়ভার সবারই আছে। ইলেকশনে অংশগ্রহণ কোনো পলিটিক্যাল ক্রাইম না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমরা একসাথে আন্দোলন করিনি কেন, গণতন্ত্রের জন্য হয়তো বা কখনো কখনো আমাদের আন্দোলন করা উচিত ছিল, সেই মুহূর্তে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। তো এখন গণতন্ত্র আসুক, আমরা গণতন্ত্র আসছে না। আপনারা কি মনে করছেন যে সর্বশেষ যে নির্বাচন হলো বা সর্বশেষ যে পরিস্থিতিতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি? আমরা মনে করি, দেখুন 24 সালের ইলেকশনটা একটা কনফিউজ সিচুয়েশন। জাতীয় পার্টির উপর তীব্র চাপ ছিল, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপর চাপ ছিল, এবং জাতীয় পার্টির চেয়ারম্যান যদি ভোটে না যেত, হয়তো বা জাতীয় পার্টির বি টিমকে নিয়ে ভোটে যাওয়া হতো, এবং জাতীয় পার্টি ভোট বর্জন করে এমন আশঙ্কা আওয়ামী লীগেরও ছিল, যে কারণে আওয়ামী লীগ 69 জন আওয়ামী লীগের লোককে স্বতন্ত্র পাশ করিয়েছে। 69 জন জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করতে পারে, ভোট শেষ মুহূর্তে বর্জন করতে পারে, শপথ নিতে না পারে, এগুলোর জন্য ব্যাকআপ করে রেখেছিল। তবে জাতীয় পার্টি আমি মনে করি যেখানে যেখানে ছাত্র হত্যা হয়েছে, যেখানে যেখানে আলেমদের উপর নির্যাতন হয়েছে, কিডন্যাপ হয়েছে, গুম হয়েছে, জাতীয় পার্টি তার ভয়েস রেইজ করেছে, তখনও করেছে, এখনও করেছে, সামনেও করার চেষ্টা করবে। আমি ছোট প্রশ্ন করে আপনার কাছে যদি সময় থেকে আসবো অথবা বিরতির পর আসবো। আপনি এনডিএ চেয়ারম্যান ববি হাজরা সাহেব বেশ ভোকাল, টকশোতেও আসছেন, কথাও বলছেন।
বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামও মানে বিভিন্ন অনুষ্ঠানও দেখতে পাচ্ছি। তিনি একটা অভিযোগ করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, আমি কোট আনকোট করে বলছি, আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনা বিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। ববি হাজেদের বক্তব্য বলছি, কিন্তু তারা উল্টো আমাদেরকে সবক দিয়েছিলেন হাসিনার গোলামি করার জন্য। এদের নেতারা পুলিশ, র্যাব, বিজেপিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমন করার জন্য। যুবলীগ, ছাত্রলীগের পলাতক কর্মীরা জাতীয় পার্টির ছত্রছায়ায় ছাত্র জনতার উপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিল। ববি হাজের সাহেব তিনি এটি বলেছিলেন, এবং আপনি বলছিলেন যে আপনারা সেই সময় ছাত্র আন্দোলনে ছিলেন। অবশ্যই ছিলাম। রংপুরে ব্যাপক আন্দোলন হয়েছে, রংপুরের মেয়র পানি দিয়েছে, রংপুরের মেয়র অপদস্থ হয়েছে, রংপুরের মেয়র মাঠে নেমেছে। আমরা যে শুধু রংপুর কেন্দ্রিক ছিলেন? অবশ্যই, যেখানে আমাদের শক্তি সেখানেই আমরা ছিলাম। ববি হাজ্জাজ ভাই আমার খুব শ্রদ্ধাভাজন, অক্সফোর্ডের অ্যালামনাই, উনি কিন্তু জাতীয় পার্টি করতেন, জি, খুব সক্রিয়ভাবেই করতেন। চেয়ারম্যান উপদেষ্টা ছিলেন, জাতীয় পার্টি থেকে 14 বা 15 সালে সিটি কর্পোরেশনের মনোনয়নও চেয়েছিলেন, পরে মনোনয়ন পাননি, তখন রাগ করে উনি নিজের দল করেন। 14-15 সালে, কিন্তু 12 সালে না, 13 সালে না, মানে 14 রিজিমের পরেই এটা ঘটেছিল। উনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি কেন বলেছেন এটা আমি জানি না। আমি সে সময় যে টকশোগুলো করেছিলাম, এগুলো 10 লাখ ভিউ হয়েছিল, 6-7 হাজার কমেন্ট হয়েছিল। তো আন্দোলন মানে কিন্তু শুধু রাজপথে না, যে সংসদে সে সংসদে কথা বলছে, যে টকশোতে সে টকশোতে কথা বলছে, যে রাজপথে সে রাজপথে। রাজপথেও জাতীয় পার্টি ছিল কম বেশি, সংসদেও ছিল এই আন্দোলনের পক্ষে, টকশোতেও ছিল, প্রেস কনফারেন্সেও ছিল। আপনি আগস্ট মাসের প্রথম দিকে জাতীয় পার্টি একটি প্রেস কনফারেন্স করে পার্টি অফিসে, সেখানেও আমরা স্পষ্ট বলেছি যে হোয়াট আওয়ামী লীগ ইজ ডুইং ইজ এ টেক্সট বুক এক্সাম্পল অফ জেনোসাইড। আওয়ামী লীগ সরকার টিকে থাকলে আমাদেরকে ধ্বংস করে ফেলতো। আজকে ছাত্রদেরকে যেভাবে ট্রিট করছে, আমাদেরকে ওভাবেই ট্রিট, মানে সেই সময় যেভাবে ট্রিট করতো আমাদেরকেও ট্রিট করতো। মানে আপনারাও সেই সংখ্যায় এক সঙ্গীত ছিলেন? অবশ্যই ছিলাম, আচ্ছা, কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আসবে। আমি জানি না মানুষ কি ভাবছে আপনার আলোচনাটা। তারা জাতীয় পার্টি আওয়ামী লীগকে একে অপরের পরিপূরক হিসাবে তারা চিন্তা করতো কিনা? এটি আমাদের আমি একদিন শেষ করে দিচ্ছি, এটি অবশ্যই মানুষ জাতীয় পার্টি আওয়ামী লীগকে এক করে দেখে, কিন্তু অতীত ইতিহাস যদি আপনি দেখেন, পুরোপুরি এক করে দেখার কোনো সুযোগ নাই। বাংলাদেশের প্রত্যেকটি দলই প্রত্যেক দলের সাথে শেষ করে দিচ্ছি। আওয়ামী লীগ বিএনপিকে এরশাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেনি? করেছে তো, 88 থেকে 90 পর্যন্ত। তো সবাই তো একসময় কারণ একার সাথে জোট করেছে। জি, নিশ্চয়ই আমরা আসবো। আপা একটু শামীম পাটোয়ারী ভাই, আমরা তিনি একটু বললো যে তাদেরকে বকা দিচ্ছে, গালি দিচ্ছে, কেন এই ধরনের ঘটনা? গালি বকা দেওয়া কি ঠিক না? আপনি ক্ষমতা লোভীদের, ক্ষমতাসীনদের সাথে ভাগাভাগি করবেন। এখানে শামীম ভাই আমার বেশ কাছের মানুষ, তারপরও সত্য তো কঠিন, তাকে কঠিন জেনেও মেনে নিতে হবে। ওনারা গরু মেরে জুতা দানের কথা বললেন উনি এতক্ষণ। ওনারা সরকারের সাথে ছিলেন, শুধু ছিলেনই না, মন্ত্রী পরিষদ ভাগাভাগি করেছেন, বিরোধী দলও ভাগাভাগি করেছেন, অ্যালায়েন্সও ভাগাভাগি করেছেন, আবার নিজেরা বিরোধী দলীয় হয়েছেন। ওনারা যে কী করেছেন, ওনাদের কোনো মানে কোনো সূত্রের মধ্যে রাজনীতি আমি দেখিনি। এটা এরশাদের সময় ওনারা বলেন চাপে ছিলেন। চাপটাকে যদি মেনেই নিতে না পারি, তাহলে আমি কিসের রাজনৈতিক দল, আমি কিসের রাজনীতির নেতা, কিসে আমি জনগণকে আমি নিজেই যদি না দাঁড়াতে পারি সোজা হয়ে, তাহলে জনগণকে আমি কিভাবে সোজা করে দাঁড় করাবো? তো এই যে তাদের, এটা সত্যি যে তাদের ইলেকশনে না গেলে তাদের খেয়ে ফেলতো। আচ্ছা, আমি যদি প্রমাণ দিই বিএনপিকে, আওয়ামী লীগ বিএনপিকে করে না, এটা কি শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি শুধু দেয়ই নাই, মন্ত্রীদের কালো গাড়িতে তুলে বর্ডার পার করে দিয়েছে শীর্ষ সন্ত্রাসীদের। বিনিময়ে ছাত্রদল, যুবদলের ভাইদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে জেলখানা ভরে ফেলেছে। জেলখানা টান টান করার চিৎকার, বোর্ডিংও ফেল, মানে ধারণ ক্ষমতা অনেক আগেই পার হয়ে গেছে। তো সারা বাংলাদেশ থেকে এত মানুষকে জেলে, হেন কোনো নেতা নাই যে 2-4-6 মাস জেল খাটে নাই। তো এখন বিএনপি কি আওয়ামী লীগের কথা শুনে চলছে? বিএনপি মার খাচ্ছে, যেটা জামাত বলে। জামাত যেটা করছে, কাকের ঘরে কোকিলের ডিম দিয়ে আসছে। আর ছাত্রলীগ আজকে সার্জিসটা কথা বলে, ছাত্রলীগ করতো তো এক সময়। তো এখন যদি সে বৈষম্য হয় তাও ছাত্রলীগ করতো, এখন যদি জামাত হয় তাও ছাত্রলীগ করতো। এখন জামাত এক সময় বলে যে ও আমাদের সন্তান, ও কারা কারা, তারা কার কার ঘরে বাচ্চা ফুটাইছে তারাই জানে। ঠিক তেমনই জাতীয় পার্টিও সেটা বলল। বিএনপি যে আপোষ করে নাই আওয়ামী লীগের সাথে, বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগ হেন কোনো প্রসেস নাই যেটা করে নাই। আপনি দেখেন সর্বশেষ সেই কি শাহজাহান ওমরকে নিয়ে যা করলো, বা ব্রাহ্মণবাড়িয়ার একজন সংসদ সদস্য শিক্ষক মারা গেল, যে সেটাও আছে, সাত্তার সাহেব আছে, আবার আরেকটা স্বতন্ত্র করে পাশ করে আনলো 24-এ। তো এরকম চেষ্টা করলো।
বিএনপি তো মাথা নত করে নাই আওয়ামী লীগের কাছে, তাহলে বিএনপি টিকে থাকলো কেমনে? শুধু টিকেই না, যারা একটা সময় বিএনপিকে নিয়ে হাসতো, টিচ করতো, এই টকশোগুলাতেই তো আসতাম, টিচ করতো, আরে বিএনপি কোনো দল, বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে, চেয়ার থাকবে তো টেবিল থাকবে না, টেবিল থাকবে তো পায়া থাকবে না, ইত্যাদি ইত্যাদি। সেই তারাই কিন্তু এখন নাই। আমরা কিন্তু আল্লাহর রহমতে আছি। শুধু তাই না, বাংলাদেশের মানুষজন সবাই শামীম ভাইরাও বলে সামনে অথবা পেছনে যখন কথা বলি, হাঁটতে হাঁটতে চলতে চলতে, তখনও বলে আপনাদের উপরই কিন্তু এখন ডিপেন্ড করছে বাংলাদেশ। এই যে বলাটা, এটা কিন্তু আমি কিন্তু অনেক দিন না খেয়ে থাকার জন্য, অনেক দিন রোজা করার জন্য কিন্তু আমি এটার ফল পাচ্ছি। আমি জানি না ফিউচার কার জন্য কি কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মুহূর্তে তো আমি এই কথাগুলো শুনছি। তাহলে জাতীয় পার্টিও তো পারতো না? জাতীয় পার্টি কি বলছে? জাতীয় পার্টি সর্বশেষ যে পোস্টার বানিয়েছে, শেখ হাসিনা মনোনীত জাতীয় পার্টি প্রার্থী, মানে নির্বাচিত, হ্যাঁ, একজন মনোনয়ন দিয়েছে, একজন নির্বাচনের জন্য দিয়েছে। তা এরকম কি কোনোদিন পোস্টার হয়? তা তারা যদি বলে, তাহলে যাহা 52 তাহাই 53, যেটা ওই লাও যাহা তাহাই কদু, আপনার যেটা আওয়ামী লীগ, ওই হিসাব যদি লাস্টের যদি আমি পোস্টারে হিসাব করি, তাহলে আওয়ামী লীগেরই তো আরেকটা আত্মা হলো জাতীয় পার্টি। আমরা তো 3-3 বার দেখেছি। আমি যদি এখানে নেগেটিভ বলি বা পজিটিভ বলি, যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো না করতো, বিএনপি কোনোভাবেই করে নাই, অনেক বাম সংগঠনও করে নাই, যারা ছোট ছোট, আজকে তাদের প্রতি আমার সম্মান আসে। কেন আসে? এই মানুষগুলো কিন্তু স্যাক্রিফাইস করছে, করলেও তারা কিছু হতো না। আপনার রাশেদ খান মেনন এমপি হয়েছে, ইনু এমপি হয়েছে অনেকবার করে, 2 নাম্বারই করে, তারপরে দিলীপ বড়ুয়া এমপি হয়েছে, কিন্তু এরকম কিন্তু মান্না ভাইয়েরও এমপি হতে পারতো, অনেকে এমপি হতে পারতো, নুরুও কিন্তু এমপি হতে পারতো। আমি অনেক দিন এই স্ক্রিনে নুরুর বিপক্ষে বলছি, আজকে আমি পক্ষে বলছি, তারা কিন্তু ওই এমপি হতে যায় নাই, এই 24-এর এমপি হতে যায় নাই। তাহলে সেইখানে জাতীয় পার্টি কেন গেল? তা জাতীয় পার্টি যদি যেই থাকে, তাহলে আওয়ামী লীগের শাস্তি হলে কেন জাতীয় পার্টির হবে না? এখানে যদি আমার বাবাও থাকতো, আমি সেম কথাই বলতাম। জাতীয় পার্টি তো অ্যালায়েন্স করছে তার সাথে, জাতীয় পার্টি আবার তার সাথে বিরোধী দলে গেছে, জাতীয় পার্টি আবার তার সাথে মন্ত্রী পরিষদ ভাগাভাগি করছে। উনি অনেক বড় ব্যারিস্টার, উনি অনেক রকম আইন বলে, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি, কিন্তু ওনার নিজের আইনটা যে কি এটা আমি বুঝি না। এই আইনটা আমি বুঝতে চাই, যে উনি যা বলেন তা করেন না, আর যা করেন তা কি বলেন না, এরকম কি সত্যি কিনা। কারণ আপনার উনি যেটা বললো, যে একটা কথা ভালো লাগছে, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। এই কি হইতো আপনার কি বলে জিএম কাদের নির্বাচন না করলে কি হইতো? বিএনপি করে না, নয় মাইট দিত, নইলে অ্যারেস্ট করতো, না হয় কাউরে তুলে নিয়ে যাইতো, গুম করে রাখতো। গুম ঘরে যদি হাজার হাজার লোক গুম ঘরে থাকতে পারে, জাতীয় পার্টির 2-5 জন থাকলে কি হইতো আপনি বলেন? পৃথিবীতে স্বাধীনতা অর্জন করার জন্য রক্ত দেয় নাই হেন কোনো জাতি নাই। অনেকে রক্ত দিয়ে সাথে সাথে ফল পাইছে, অনেকে অনেক দেরিতে ফল পাইছে। ব্রিটিশরা আমাদের দখল করে রাখছিল 200 বছর, এরকম আমাদের দালাল ছিল বলেই তো 200 বছর লাগছে। তো জাতীয় পার্টি যদি না থাকতো আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ কিন্তু ওই দ্বাদশ নির্বাচন, একাদশ নির্বাচন এগুলা কিন্তু মুখ দিয়ে আনতে পারতো না। আজকে আমি ইল্লিগাল বলি, আদালত আবার তাকে ইল্লিগাল তো অবশ্যই ঘোষণা করবে, যে ওই সংসদগুলো ইল্লিগাল হইলে কি ইলেকশন করতে গেলে কিন্তু ত্রয়োদশী লিখতে হবে। ওটা কিন্তু আর নবমের পরে দশম লিখবে না, ত্রয়োদশী লিখতে হবে। তাহলে আমার লাভটা কি হলো? ওই সময়টা কি আমার ফেরত আসবে? আমার জন্য যে 17 বছর, শামীম ভাইয়ের জন্য যে আমি 17 বছর সাফার করলাম, আমি শেষ করছি, শামীম ভাইদের জন্য যে 17 বছর সাফার করলাম, আমার 17 বছর কি শামীম ভাইরা ফেরত দিতে পারবে? আমাদের মতো লাখো ছেলে মেয়ের, যাদের কি না 1.5 লক্ষ 2.5 লক্ষ মামলা হয়েছে, 40 লক্ষ 50 লক্ষ মানুষের নামে, এটা কি তারা ফেরত দিতে পারবে? আমি সময় পাঠাবো আপনার কাছে আসতে চাই, যে জাতীয় পার্টির শাস্তির প্রসঙ্গ কিন্তু এখানে চলে আসে। 17 বছরের যে বিভিন্ন হয়রানির কথা উল্লেখ করেছেন এবং গুম খুনের কথা উল্লেখ করেছেন, সেক্ষেত্রে না হলে নির্বাচনে যদি জাতীয় পার্টি নাই যেত, কি এমন হতে পারতো? জি ধন্যবাদ। আসলে আমি মনিয়াপার কথাগুলো অস্বীকার করব না, এবং অনেকগুলো কথাই আমাদের দায়ও মেনে নিতে হবে, এটা অস্বীকার করবো না। আমাদের দায় কিছু কিছু তো আছেই, অস্বীকার করবো না। দেখুন, রাজনীতিতে মোমেন্টও একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। হিটলার মেইন ক্যাম্প লিখেছেন জেলে, কিন্তু এবং জেলে গেছিলেন কারণ উনি একটা কু করেছিলেন। সেই কুতে উনি যখন জনগণ নিয়ে হাঁটবেন, সেই সময় রিটায়ার্ড একজন জেনারেল এক্স আর্মিদের নিয়ে রাস্তায় আসবে। ওই এক্স আর্মি জেনারেল 5 মিনিট দেরি করেন, 5 মিনিট দেরি করার জন্য হিটলার অ্যারেস্ট হয়ে যায়, কুটা ফেইল্ড হয়। মোমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। 24-এ একটা মোমেন্ট আসছিল, ছাত্ররা সাহসিকতা দেখিয়েছে, তারপর বিএনপি, জামাত, আওয়ামী লীগের একাংশ সবাই মিলে আন্দোলন করে এই সরকারকে পতন ঘটিয়েছে।
এর আগে 10 বছরের লাস্ট মোমেন্টটা এরশাদ করে দিয়েছিল 14 সালে। 14 সালে ভোটের এমন একটি পর্যায়ে গিয়ে এরশাদ বলল আমি ভোট বর্জন করলাম, যখন নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই, নতুন প্রার্থী দেওয়ার সুযোগ নাই, সেই সময় সরকার সম্পূর্ণ বিপদে পড়ে গেছে। সুরঞ্জিত সেনগুপ্ত বললেন আমাদের এখন ভোট পিছানো ছাড়া আর কোনো বিকল্প নাই। এবং সেই সময় 3 দিন বা 2 দিন বিএনপি কী করলো 14 সালে বা 13 সালের ডিসেম্বরে 2 দিন 3 দিন বিএনপি কিছুই করলো না। এবং আমি জানি ওই 3 দিন এরশাদ লুকিয়েছিলেন একটি বিশেষ জায়গায়। যখন 2-3 দিনে বিএনপি কিছুই করলো না, জাতীয় পার্টির আরেক অংশের কাছে গিয়ে 3 দিন পরে ভোট আবার তারা প্রার্থী দিয়ে দিল, মোমেন্টও নষ্ট হয়ে গেল। মানে বিএনপি কিছু করলো না বলতে, বিএনপির তো সেই সময় আন্দোলন করা উচিত ছিল, যে একমাত্র আওয়ামী লীগ তারা তো হ্যাঁ একমাত্র সেই সময় জাতীয় পার্টি ভোটে যাচ্ছে না, কিসের ভোট হবে, ঢাকা শহর অবরোধ করা দরকার ছিল, সেটা বাংলাদেশ থেকে লোক এনে ঢাকা অচল করে দেওয়া দরকার ছিল। বিএনপি কিছুই করেনি। বিএনপি সে চেষ্টা করে নাই, নো করেনি, সেই সময় করেনি। এর সাথে ফাঁসি হতে পারতো, এর সাথে ফাঁসি হতে পারতো, এবং এর সাথে কলার ধরে সিএমএইচে নিয়ে গেছে আমাদের চোখের সামনে। তখন তো আমরা ফার্স্ট টাইম এমপি ক্যান্ডিডেট হয়ে, আমি তখন ভোট বর্জন করলাম, ভোট করিনি আমি 14 সালে, নিশ্চিত এমপি হতে পারতাম। তো একেবারে স্যাক্রিফাইস, কলার ধরে কোথা থেকে নিয়ে গেল, তার বাসা থেকে সিএমএইচে নিয়ে গেছে সেই সময়। আচ্ছা সবাই তো সেখানে সিএমএইচে নিয়ে আটক কারা নিয়ে গেছিল, সেনাবাহিনীর লোকজন নিয়ে গেছেন, র্যাবের লোকজন, আমি ভুলে গেছি কারা। তো সেই সময় বিএনপি কিন্তু একটি শব্দ উচ্চারণ করেনি। সেই সময় বিএনপি হুঙ্কার দেওয়া উচিত ছিল, এগিয়ে যাওয়া উচিত ছিল, ব্লক করে দেওয়া উচিত ছিল, এবং সেই সময় তাহলে 14 সালের ইলেকশনটা হতো না। ওই যে ব্লক না করে দেওয়ার একটি দায় বিএনপি বৃহৎ দল হিসাবে, যেহেতু তারা বড় দল, সেটার কারণেই তো সবগুলো পরে ধাপে ধাপে হলো। এবং এই ধরনের বাজে ইলেকশন করার ক্ষেত্রে একতরফা দেশ চালানোর ক্ষেত্রে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। তারাও বিএনপি বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলেছে। 2 বছর পরে উপনির্বাচন হবে, 6 মাস পরে হবে, হয়নি, হবে করতে করতে আর উপনির্বাচন করেনি। তারপরে তো 18 সালে ভোটে এনে বিএনপিকে মাত্র 6টা আসন ঝুলিয়ে দিল। কেন দিতে পারলো? ওই 14 সালের অ্যাটেম্পটা এরশাদের ফেইল্ড হয়েছিল। এরশাদের অ্যাটেম্পটা জেনুইন ছিল, কোনো একটা কারণে এটা ফেল হওয়ার কারণে দেশ 10 বছর সাফার করলো। জাতীয় পার্টি আজকে গালি খাচ্ছে। এরপরে তো তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেলেন, তিনি যেখানে তার ইলেকশন নমিনেশন ফর্মে স্বাক্ষর করেনি, তিনি নির্বাচিত হয়ে গেলেন, তিনি শপথ গ্রহণ করলেন, তখন তিনি বলেন নাই কেন কিছু? বাইডেন ভোটটা হয়ে গেল, যখন ভোট হয়ে গেল তিনি তো বলছেন যে আমি নির্বাচনী ফর্মে সই করিনি। উনি অনেকবারই এরপরে বলেছেন যে আমি করিনি, আমি মাত্র 5000 ভোট পেয়েছি লালমনিরহাটে। কিন্তু মোমেন্টটা বিএনপির জন্য উনি তৈরি করে দিয়েছিলেন, সেই মোমেন্টটা বিএনপি নিতে পরবর্তীতে এসে নির্বাচনের পরে এসে তিনি মাইন্ড চেঞ্জ করে ফেলেছেন। না, নির্বাচন বাস্তবতা, বাইডেন ভোট হয়ে গেছে, লোভে পড়ে গিয়েছিলেন। না, লোভে পড়ার কিছু নাই। সরকারটা তখন 5 বছর ধরে আছে। এই 5 বছরের সরকারের তার আর কোনো বিকল্প ছিল না। যদি বিএনপি সেই সময় আন্দোলনটা করতে পারতো, তাহলে দেশের একতরফা, আমি এর সাথে অনেক কথা বলেছি, আপনার সাথে টকশো একদিন বলবো। ওই ভোটের পরেই উনি বলেছেন বাংলাদেশের বিশাল ক্ষতি হয়ে গেল, দেশটা আর কোনোদিন নর্মাল হবে না, কনফ্লিক্ট জোন হবে, সিভিল ওয়ার হবে, বহু মায়ের কোল খালি হবে। তাই হয়েছে, এখনও হচ্ছে, সামনেও হবে। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা, দেশটা তো আমাদের সকলের, দোষ ত্রুটি অনেকেরই থাকতে পারে, আমাদেরও আছে। এক লাইনে শেষ করে দিচ্ছি, যে ভুলগুলো 10 বছর আওয়ামী লীগ করেছে, সেই ভুলগুলো কি সামনে 10 বছর বিএনপি বা অন্য জামাত করবে? করা তো উচিত না। দেশ বাঁচাতে বলে এখানে শামীম পাটোয়ারি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ কোনো ইস্যু না। দেশটাকে বাঁচান, আমরা সহযোগিতা করব। নিশ্চয়ই। আবার শেষ করতে চাই, দেশটা বাঁচানোর কথা বলেছে, আমরা একটা ঐক্যের কথা বলছি। আমি একটা ছোট্ট কথা বলি, যেটা আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। নিশ্চয়ই ভারতের দেখেছেন যে মিডিয়াগুলো নানা রকম অপপ্রচার করার চেষ্টা করছে, এবং ভারত বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন ডাক দিল, সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেল। তো আমি মনে করি দেশের স্বার্থে কিন্তু আবার আমার কাছে যেটাই মনে হয় না কেন, ছাত্ররা বলি, বিএনপি বলি, জামায়াত বলি, যে যার মতো করে থাকুক না কেন, আমার অনেক একটা ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে থাকা সকলের দরকার। দেখেন, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, আমি এটার উত্তরটা বলছি যে বিএনপি এই ভুলটা করবে না আল্লাহ রহমতে। এই জন্যই বলছি যে বিএনপির এই 5ই আগস্টের পর থেকে যদি আপনি দেখেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য, বিবৃতি এবং আলোচনা এবং থিঙ্কিং সব কিছু মিলে যে উনি একটা জাতীয় সরকার গঠন করতে চান। এই মুহূর্তে যে অবস্থা, আওয়ামী লীগ নাই, ইলেকশন দিলে বিএনপি যদি একে থাকে 10, 11, 12 পর্যন্ত খালি থাকবে। তারপরে যদি কোনো, এটা অহংকার না, এটাই বাস্তবতা বলছি। সেই জায়গায় কিন্তু উনি তারপরেও বলছেন এখনও যে আমরা যত আসনই পাই না কেন, আমরা ওটা চিন্তা করছি না, আমরা জাতীয় সরকারই গঠন করব। এই যে 31 দফা রেইনবো নেশনটা, এটা কিন্তু অনেক আগের থিঙ্কিং। এটা এমন না যে জুলাই বিপ্লবকে দেখে এটা করেছে, তা না।
এটা অনেক আগে থেকেই চিন্তা করা যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ, তারপরে আপনার প্রধানমন্ত্রী পরপর 2 বার হওয়া, তারপর 70-এর অনুচ্ছেদ, এগুলো কিন্তু সব কিছুই 31 দফার মধ্যে আছে। এবং এইখানে কিন্তু প্রায় অনেকগুলো ছোট বড় দল মিলে কিন্তু তাদের সবারই কিন্তু ম্যান্ডেট নিয়েই কিন্তু এরকম এই দফাগুলো করা হয়েছে। সো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমরা চেষ্টা করছি এই দেশের মানুষের জন্য মঙ্গল আনার জন্য, এই দেশের গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয়, সঠিক গণতন্ত্র, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই জায়গাটায় যেন ফিরিয়ে আনা যায় বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে, এবং অবশ্যই বাংলাদেশের আমলাতান্ত্রিক অবস্থানকে, যেখানে একটা বড় ধরনের বিপ্লব ঘটে গেছে, রেভুলেশন ঘটে গেছে, যে আমি নেগেটিভ রেভুলেশন বলছি, পজিটিভ না, সেটাকে ঠিক আগের জায়গায় আনার জন্য। যেমন আগে যে ইলেকশনগুলোয় তাদেরকে দিয়ে ইলেকশন করানো হতো, আপনার মনে পড়ে যারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তাদের কিন্তু 2 বছর আগে থেকে তাদের বায়োডাটা নিয়ে কাকে কোন খাবেনে, তার CSRS দেখে তার শ্বশুর বাড়ির অবস্থান কি, তার বাবার বাড়ির অবস্থান কি, তারা কতদিন যাবত আওয়ামী লীগ করে, তাদের অনেক কিছুর খবর টবর নিয়ে, হাড়ির খবর নিয়ে তারপরে তাকে প্রিজাইডিং অফিসার বানানো হতো। তো সেই জায়গা থেকে একটা দেশকে এইদিকে টেনে আনার জন্য বিএনপি যার পর্যায়ে চেষ্টা করছে, এবং ইনশাল্লাহ আমরা আগামীতে কামিয়াব হব সবার সাহায্য সহযোগিতা নিয়ে। বিএনপি একা করবে এটাও আমরা মনে করি না, বিএনপি সবাইকে নিয়েই করবে। সেইখানে কারো ভুলভ্রান্তির জন্য যদি তারা সরি বলে, তাদের শাস্তির পরে যদি তারা আসে, তাদেরকেও যে নেওয়া হবে না আমরা তা বলছি না, তাদেরকে নেওয়া হবে। এই দেশটা সবার, এই দেশের সবার অধিকার আছে, সেই অধিকার মতো তারা তাদের মতো করে এই দেশটা আমরা সবাই মিলে কাজ করতে চাই। এটাই হোক আমাদের মানে সর্বশেষ প্রত্যাশা। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন এই কথাটা বুঝে যে ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, যত চেষ্টাই করা হোক না কেন। তাই যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জায়গা যার জিনিস তাকেই ফেরত দিয়ে আমরা চলে যাই, অতটাই ভালো, তাই মঙ্গল। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শুনছিলাম দুজন আলোচক নির্বাত চৌধুরী মনি, ব্যারিস্টার শামিয়াদা পাটোয়ারির কাছ থেকে তাদের কথাগুলো। আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, আমরা ভোটের অধিকার চাই, আমরা 24 থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ রাজনীতিতে যাতে আর কোনো অপরাজনীতি না ঘটে সেটি আমরা প্রত্যাশিত হতে চাই। একই সাথে বিএনপির পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে জাতীয় সরকারের কথা, তারা বলছেন যে তারা যতটি আসনই পাক না কেন জাতীয় সরকার তারা করে সকলের মধ্যে একটা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে। তো একটা বিষয় আজকে ব্যারিস্টার শামিয়াদা পাটোয়ারি এবং নীলুফার মনি আপা দুজনেই কিন্তু একমত হলো, সেটি হচ্ছে যে আওয়ামী সরকার যে ভুল করেছে বিশেষ করে গত এই 15-16 বছরে, সেই ভুলের যাতে কোনোভাবেই নতুন কোনো দল ক্ষমতায় এসে সেই ধরনের ভুল না করে, কোনো অন্যায় না করে, কোনো অত্যাচার না করে, সে প্রত্যাশিত আমরা আমাদের আজকের ইস্পানি মির্জা বসিবরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভেসে ভালো থাকবেন।